গুলমার্গ ভারতের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন। গুলমার্গের আক্ষরিক অর্থ হল ফুলের তৃণভূমি। জম্মু ও কাশ্মীর অঞ্চলে বারামুল্লা জেলায় অবস্থিত একটি সুন্দর হিল স্টেশন। এখানে এসে আমি পেয়েছি জীবনে প্রথম তুষার দেখার অভিজ্ঞতা, ঘোড়ায় চড়ে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করা, সবুজ উপত্যকায় ঘেরা সুন্দর গল্ফ কোর্স দেখা এবং বিভিন্ন ধরনের বনো ফুলে ঘেরা ভ্যালি দেখার অনুভূতি। আর তার সাথে রয়েছে বিশ্বের সর্বোচ্চ গন্ডোলা রাইডের অভিজ্ঞতা। অ্যানাদার গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি গুলমার্গে, আর গুলমার্গের সব কিছু এক্সাইটিং ব্লগ থাকছে আজকে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। গুলমার্গ যাওয়ার পথে পাহাড়ি দৃশ্যটা খুবই সুন্দর। মাঝখান দিয়ে চলে গেছে পাহাড়ি রাস্তা, আর তার দুপাশে অবস্থিত রয়েছে বড় বড় পাইন গাছ। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনি কখন গুলমার্গে পৌঁছে যাবেন তা টেরই পাবেন না। গুলমার্গের নামকরণে রয়েছে বেশ কিছু ইতিহাস। এই সুন্দর পাহাড়ি পথের দৃশ্য উপভোগ করতে করতে চলুন জেনে আসি গুলমার্গের কিছু তথ্য। গুলমার্গ শহরটি পশ্চিম হিমালয়ের পীরপঞ্জল রেঞ্জে অবস্থিত একটি কাপ আকৃতির উপত্যকা। অরিজিনালি গুলমার্গকে বলা হতো গৌরীমার্গ, যার অর্থ দেবী গৌরীর পথ। পরবর্তীতে 16 শতাব্দীতে সুলতান ইউসুফ শাহ এই স্থানটির নামকরণ করেছিলেন গুলমার্গ। তিনি তার স্ত্রী হাব্বা খাতুনের সাথে এখানে প্রায়ই বেড়াতে যেতেন। সম্রাট জাহাঙ্গীরেরও অন্যতম প্রিয় গন্তব্য ছিল এই গুলমার্গ। ধারণা করা হয় তিনি নিজ বাগানের জন্য এখান থেকে 21টির মতো বুনো ফুল সংগ্রহ করেছিলেন। এখন আসি গুলমার্গ দেখার সেরা সময় কোনটি। গুলমার্গ দেখার সেরা সময় আসলে আপনি সেখানে কি করতে চান তার উপর নির্ভর করে। আপনি যদি স্নো দেখতে চান এবং বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি উপভোগ করতে চান তবে শীতকাল আপনার জন্য পারফেক্ট। তবে আপনি যদি আমার মতো গ্রিন ভ্যালি, আকর্ষণীয় সব বুনো ফুল এবং একই সাথে তুষার দেখতে চান তবে আমি যে সময় গিয়েছিলাম এটি হতে পারে আপনার জন্য পারফেক্ট টাইম। যাওয়ার পথে আমরা এক জায়গায় নামলাম যেখানে শপিংয়ের জন্য শাল টাল আরও অনেক কিছু পাওয়া যাবে। সো এখানে ঢুকে দেখবো আসলে কী কী জিনিসপত্র পাওয়া যায় এবং আপনাদের সাথে শেয়ার করবো। ক্রাফট অফ ইন্ডিয়া। मॉर्निंग सर। है ना, ऐसे आओगे सब ऐसे करेंगे। समझ में आया? माशाल्लाह ऊपर वाला हमेशा ऐसे ही रखे, ऐसे ही रखे। You guys from I think Bangla. ফ্রম বাংলাদেশ। हम তোমাকে বলবো। Oh, nice. Only this thing I know. So this is a cooperative society. This is not a shop. This is not a factory outlet. This is a cottage industry. A cottage industry where we are near about 625 families under one roof to make these things at our own cottages. Especially we make the beautiful carpets and beautiful shawls. The carpet, gentlemen, we have kept a loom over here. This is a demo to show people how we make the beautiful carpets, which unfortunately, a big unfortunate with this trade, the art is on the edge. It's more or less died, this art. Maybe you may have heard about, we have a very harsh winter over here. Yeah. We used to have that -10, -15, so in those days we cannot move out. What we do ideally at home, we be on these things. That's why the art is still some, you can say 5 to 10% survive. এই ভদ্রলোক আমাদেরকে একটা ব্রিফ ডিসক্রিপশন দিলেন যে কিভাবে তারা হাতে এভাবে কার্পেট এবং সুন্দর চাদর তৈরি করে থাকে। আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আর এই কাজটা কিন্তু আসলে অনেক কঠিন, আর তারা যে পরিশ্রম করে এটা সত্যিই তাদের প্রশংসার দাবিদার। তিনি আমাদের জানালেন যে আমাদের বাসায় যদি পেট থেকে থাকে, অর্থাৎ আমাদের যদি পোষা প্রাণী থেকে থাকে যেমন কুকুর অথবা বিড়াল, এবং তারা কার্পেটের উপরে নখের আঁচড় দিয়ে খেলতে পছন্দ করে, সেক্ষেত্রে এই কার্পেটগুলো নাকি কিছুই হয় না এবং এগুলো নাকি 100 বছর পর্যন্ত স্থায়িত্ব হতে পারে। তিনি আমাদেরকে আরও জানালেন যে এই কার্পেটটি একটি ছোট কার্পেট এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট বাই 3 ফুট, কিন্তু এই কার্পেটটি তৈরি হতে প্রায় 3 থেকে 3.5 মাস সময় লেগে যায়। এবং এই কর্মীটি যে কাজ করছেন তিনি প্রতিদিন 8 ঘন্টা করে সপ্তাহে 6 দিন কাজ করে তারপর এই কাজটি কমপ্লিট করেন, আর এভাবেই তারা পরিশ্রম করে এই সুন্দর কার্পেটগুলো তৈরি করে থাকে। তিনি আমাদেরকে বেশ কিছু কার্পেট দেখালেন, বড় থেকে ছোট করে বিভিন্ন ধরনের কার্পেট, এবং এই কার্পেটগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। আর এই কার্পেটগুলোর যে কাজ তা সত্যি প্রশংসার দাবিদার। তবে এই কার্পেটগুলোর প্রাইস আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। এই কার্পেটগুলো প্রাইস সর্বনিম্ন 10,000 থেকে বড়গুলো প্রাইস 20-30 হাজার টাকা পর্যন্ত। সো আমি কার্পেটগুলো আমার পক্ষে নেওয়া পসিবল হয়নি, কারণ এত দাম আমার বাজেট ছিল না। সো এই জন্য আমি চলে যাই শাল নেওয়ার জন্য এবং সেখানে কিছু শাল দেখি।
এখানে আমি বেশ কিছু শাল দেখেছিলাম, আর এই শালগুলো প্রাইস কিন্তু আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। এখানে 1200 থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের শাল পাওয়া যায়, আর আমি এই জন্য 1200 থেকে 1500 মধ্যে বেশ কিছু শাল নিয়ে নিয়েছিলাম ফ্যামিলির জন্য। मैडम वहाँ जाना है आएगा अब मैं चलूँगा आपके साथ पैदल चलूँगा हाँ दौड़ लगाऊंगा दौड़ रेस শ্রীনগর থেকে 1 ঘন্টা জার্নি করে আমরা গুলমার্গে এসে পৌঁছাই। তবে ওই দিন ছিল উইকেন্ড, যার কারণে এখানে প্রচণ্ড ভিড় ছিল। তাই আপনারা যদি আসেন এখানে, তো চেষ্টা করবেন যে উইকেন্ড এড়িয়ে অন্য নর্মাল ডেতে আসতে, তাহলে ভিড় একটু কম থাকবে। উইকেন্ড থাকার কারণে অনেক ভিড় ছিল, আর যার কারণে এখানে আসার পরে আমি গন্ডোলা রাইডের টিকিট পাইনি দুর্ভাগ্যবশত। সেজন্য ডিসিশন নিলাম যে যে করেই হোক এত সুন্দর দৃশ্য মিস করা যাবে না, তাই আমরা ঘোরা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে এসে আমার একটি ঘোড়াওয়ালার সাথে কথা হয়, কিন্তু তিনি এক একটি ঘোড়ার জন্য প্রায় 3000 রুপির উপরে চাচ্ছিলেন। আর এখানে কিন্তু কাশ্মীরের সিন্ডিকেট এইসব জায়গাগুলোতে, সো আমি তাকে 3টি ঘোড়ার জন্য একটি নির্দিষ্ট প্রাইস বলে দেই, আর তার সাথে আমার যে বার্গেনিংটা হয়েছিল চলুন সেটা দেখে আসি। 4500 ভাইয়া। 500 के लिए आप नो भाई 500 500 ज्यादा है। आप ही तो 500 के लिए सुन रहे हैं। आप सेक्रीफाइस कर दो। क्या है लास्ट डिसीजन? ऊपर जाना है ऊपर 5000 आपने बोला 500 के नहीं। लिए जगह है कसम से आप 500 के लिए आप देखना कितना मेहनत है कसम से मेहनत है खून पसीने का काम है कसम से 500 के लिए झगड़ो मत 500 वापस आके हम खुशी से देगा कसम से मैंने চলেন ओके बाय। ঘোড়াওয়ালা রাজি না হয় আমরা সামনের দিকে হাঁটা শুরু করি। তবে এই ব্যক্তি কিন্তু আমাদের পিছু ছাড়ছিল না, তিনি আমাদের পেছনে পেছনে আসা শুরু করে যতক্ষণ না পর্যন্ত আমরা রাজি হই। কিন্তু আমিও নাছরবান্দা ছিলাম যে এই প্রাইসের উপরে উঠবো না। যাই হোক, শেষ পর্যন্ত তিনি কিন্তু আমার দেয়া প্রাইসে রাজি হয়ে যায়। তবে এখানে ঘটে যায় একটি মজার বিষয়, আর কাশ্মীরে এসে এত বড় স্ক্যামের শিকার হবো আমি তা কখনোই ভাবিনি। ঘোড়াওয়ালা আমার দেওয়া প্রাইসে রাজি হলেও আমাদের ড্রাইভার কোনো মতে রাজি হচ্ছিলেন না যে আমরা যেন এই ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া নিই, এবং এক পর্যায়ে ড্রাইভার এবং ঘোড়াওয়ালার সাথে ঝগড়া বেঁধে যায়। আমাদের ড্রাইভার বলছিলেন যে এই ঘোড়াওয়ালা একজন প্রতারক এবং সে বহুবার এরকম করেছে। সে এখানে এক কথা বলছে এবং উপরে গিয়ে আরেক কথা বলবে। অপরদিকে ঘোড়াওয়ালা বলছে আপনাদের ড্রাইভার একজন চোর, সে প্রথম থেকেই তাকে নাকি বলছিল যে অতিরিক্ত দাম চাওয়ার জন্য, যাতে সেখান থেকে সে কমিশন পায়। যেহেতু এখন অল্প দামে সে রাজি হয়ে গেছে এবং তার কমিশন কম আসছে, তাই সে ঘোড়াওয়ালার সাথে ঝগড়া করছে আমরা যেন তার কাছ থেকে ঘোড়া না নিই। তাহলে দেখুন কি একটা অবস্থা। এখানে এসে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার সাথে যে ড্রাইভার 5 দিন 6 দিন আপনাকে ঘুরে দেখাবে তাকে, নাকি এই ঘোড়াওয়ালাকে? আর আপনারাও যেন এরকম স্ক্যামের মধ্যে না পড়েন, তার জন্য আমি পুরো বিষয়গুলো তুলে ধরলাম, যাতে আপনারা এখানে এসে সুন্দর মতো ট্যুরগুলো করতে পারেন। क्या करना है सर घोड़े से जाना ना प्रेम इसके रहो ओके भाई आ जाओ, किसी के साथ देख रहे हैं क्या करा जाए। चलो चलो सुनो हमारा बात अब हाँ। 1500 ही देना है चलो चलो এই আমার মনে হয় ঘুরে ले लेते आगे लेके ना आगे आगे नहीं, आगे क्या? 1500 रुपये में क्या कराना है आगे सवाल से? लुटवाएगा आगे इसको जान के अंदर में घोड़ा चलवाएगा हमारा नंबर है इधर नंबर सिस्टम चलता है इधर नंबर से इधर है पुलिस वाला उनके बीच हां हो जाना है ना कुछ बाकुस बात जाना सही में आधा चेक हुआ क्या करे आ जाओ सर শেষ পর্যন্ত আমি এই ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া নিয়ে নিই, কারণ সেদিন অনেক ভিড় থাকায় এখানে অল্প দামে ঘোড়া পাওয়া যাচ্ছিল না। গাইস, আমরা কিন্তু শেষ পর্যন্ত ঘোড়া নিয়ে নিলাম, আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দূরে যে বরফ ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে ওইটার উপরে উঠবো আমরা। গুলমার্গ যেতে প্রথমেই চোখে পড়বে দৃষ্টিনন্দনীয় সুন্দর একটি গল্ফ কোর্স। এই জায়গায় গল্ফ কোর্স তৈরির পেছনে রয়েছে একটি ইতিহাস, আর সেটি হচ্ছে 19 শতকে ব্রিটিশ সরকারি কর্মচারীরা উত্তর ভারতীয় সমভূমিতে গ্রীষ্ম থেকে বাঁচতে গুলমার্গকে প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। শিকার এবং গল্ফ খেলা ছিল তাদের প্রিয় বিনোদন, এবং গুলমার্গে 3টি গল্ফ কোর্স প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে একটি বিশেষভাবে মহিলাদের জন্য। এর মধ্যে এখন একটি গল্ফ কোর্স রয়েছে যা 2650 মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ গল্ফ কোর্স।
গুলমার্গে রাত্রি যাপনের জন্য কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কটেজ এবং রিসোর্ট পেয়ে যাবেন। আর এরকম একটা জায়গায় এত সুন্দর পরিবেশে এমন রিসোর্টে থাকতে পারার অভিজ্ঞতাও কিন্তু বেশ দারুণ হবে। গুলমার্গ পাহাড়ে যাওয়ার পথে আপনারা এরকম অনেক পাহাড়ি ঝর্ণা পেয়ে যাবেন। আর এই ঝর্ণাগুলো মাশাল্লাহ এত সুন্দর যে আসলে সামনে থেকে না দেখলে এর প্রকৃত সৌন্দর্য কখনোই বলে বোঝানো সম্ভব নয়। আমরা ঘোরা নিয়ে যাত্রা শুরু করলাম, কিন্তু এর মধ্যে পিছে মেঘের দিকে দেখেন অলরেডি কিন্তু মেঘ কালো হয়ে আসতেছে, অর্থাৎ একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টি আসবে কিনা জানি না, সো দেখা যাক। আর বৃষ্টি আসলেও গুলমার্গের আবহাওয়াটা কেমন হয় সেটাও দেখার বিষয় আছে। আমাদেরকে এখন ঘোরার জন্য এখানে বিরতি দেওয়া হয়েছে 5 মিনিট। আর এই জায়গাটা আমার পিছনে, এই জায়গাটা সবটাই হচ্ছে হলো ঘোরা। এই জায়গায় ঘোরা বিরতি 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কিছু খাওয়া দাওয়া, পানি টানি রেস্ট নিয়ে আবার আমাদেরকে 20 মিনিটের মতো উপরের দিকে উঠতে হবে। সো এখান থেকে কিছু খাওয়া পাওয়া যায় কিনা দেখি, হালকা পাতলা, তারপর আবার উপরের দিকে আমরা রওনা দেবো। এখানে আমরা ম্যাগি নিয়ে নিলাম। আর এই মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ম্যাগি দেখি খেয়ে কেমন। नहीं थैंक यू। এর মধ্যে গরম গরম ম্যাগি, ভালোই লাগছে। প্রায় 1 ঘন্টার মতো ঘোরায় চড়ে আসার পরে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানের কাছাকাছি। এই যে দূরে দেখা যাচ্ছে গুলমার্গ এর পাহাড়, বরফ ঢাকা পাহাড়। কি দৃশ্য! হ্যাঁ, শিওর শিওর। जल्दी ले बोला। वो वाले घोड़ी के पीछे जाता है। घोड़ी नहीं है, ये घोड़ा है सब। मैं घोड़ा घोड़ी नहीं रहा। सब घोड़ा है। वो व्हाइट वाली भी। वो बात मारता आगे। वो बहुत खतरनाक है, झगड़ा करता है ना, ऐसे उड़ाता है। ये वाला ये वो वाला। আমি আছি এখন গুলমার্গে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলা পুরোটা কিন্তু বরফ। এই যে পুরোটা বরফ। আর ওই যে দূরে পাহাড়, ওই পাহাড়ে ওইখানে আমরা যাব। ও ম্যান, পাহাড় ওখানে যাব আর ওখানে বরফে চড়বো। তাহলে চলুন যাওয়া যাক। আল্লাহ তাআলার কি প্রকৃতি সুন্দর, কি পরিমাণ সুন্দর, খালি একটাবার তাকায় দেখেন। আর এটা আমার জীবনের প্রথম স্নো দেখা। সো অন্যরকম একটা অভিজ্ঞতা, এক্সাইটিং, যা বলে বোঝাতে পারতেছি না। আর কাশ্মীর এসে বরফ বা স্নো দেখার যে ফিলটা, সেটা কিন্তু এই গুলমার্গে এসে পেলাম। কারণ গতকালকে আমরা সোনমার্গে গিয়েছিলাম, ওখানে এত পরিমাণে বরফ ছিল না। আর যতটুকু বরফও ছিল সেটা কিন্তু অনেক ময়লা ছিল, যার কারণে তেমন সৌন্দর্য উপভোগ করতে পারিনি। কিন্তু এখানকার বরফগুলো কিন্তু একদমই সোনমার্গের থেকে অনেক ফ্রেশ। হাই দে দো ভ্যাক। এখানে কিন্তু বরফের গভীরতাটা অনেক বেশি, অনেক পরিমাণে বরফ। সো আপনারা যদি এই বুট জুতা না আনেন তাহলে এখানে কিন্তু হাঁটা অনেকটা মুশকিল। সো অবশ্যই আসার সময় নিচ থেকে বুট জুতা নিয়ে আসবেন। আর এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস আছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। কারণ যত হাই অ্যালটিটিউডে উঠছি তত কিন্তু অক্সিজেনের অভাব হচ্ছে, আর কথা বলতে কষ্ট হচ্ছে একটু। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই যে ঘোড়ায় চড়ে আসা এবং হচ্ছে হলো এই আঁকাবাঁকা রাস্তাতে ঘোড়ায় চড়ে আসা এবং এর কষ্ট কোনোটাই কিন্তু কিছুই মনে হচ্ছে না, কারণ এত পরিমাণে সুন্দর। আর আমি এত এক্সাইটেড যা বলে বোঝাতে পারবো না। সো এখানে স্কিং এবং হচ্ছে গিয়ে স্লেজিং করে উপরের দিকে ওঠার ব্যবস্থা আছে। ওই উপরের দিকে স্লেজিং গাড়ি করে উপরের দিকে ওঠা যায়।
আর এখানে স্কিইংও করা যায়। সো আপনারা যদি এগুলো এই অ্যাক্টিভিটিগুলো করতে চান তো করতে পারেন, কিন্তু মেক শিওর করবেন যে আপনারা বার্গেনিং করে নেবেন, কারণ এখানে কিন্তু 2 থেকে 3 গুণ দাম বেশি চায়। সো মেক শিওর ইউ বার্গেন। হাঁটতে হাঁটতে একদম উপরের দিকে পাহাড়ের কাছাকাছি চলে আসলাম। আর পিছনের দৃশ্যটা দেখেন খেলে একবার, কি পরিমাণে সুন্দর, অসাধারণ অসাধারণ, শুধু অসাধারণ। আর এখানে সারাদিন কাটিয়ে দেওয়ার মতো একটা জায়গা কিন্তু। আর এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে করতে পারেন সারাদিনের জন্য। গাইস, এখানে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম আর অনেক মজা আনন্দ করলাম বরফের মধ্যে। আর যেহেতু এটা আমার দেখা প্রথম স্নো ছিল, সো এটা কিন্তু খুবই এক্সাইটিং ছিল। তবে এখন মেঘের অবস্থা ভালো না। আগেই আপনাদেরকে বললাম যে এখানে যে মেঘাচ্ছন্ন, অর্থাৎ বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন মেঘের অবস্থা কিন্তু আরও মেঘাচ্ছন্ন হয়ে আসছে। সো আমাদের যে ঘোড়া নিয়ে আসছে সে ভাইয়া বললো যে আমাদেরকে এখনই ফেরত যাইতে হবে, যেহেতু যেতে আবার 1 ঘন্টা টাইম লাগবে। আমরা দেরি করছি না, চলে যাচ্ছি। এই সিজনে গুলমার্গে কিন্তু প্রচুর পরিমাণে বনফুল দেখতে পাওয়া যায়। আপনারা পথে যেতে যেতেই এরকম অনেক বনফুল দেখতে পাবেন। আমাদেরকেও এরকম যাওয়ার পথে এরকম এক জায়গায় নামানো হলো যেখানে প্রচুর পরিমাণে ফুল রয়েছে, আর এখানে ছবি তোলার জন্য থামানো হলো। আর এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, কি বলবো, যা বলে বোঝাতে পারতেছি না, এত পরিমাণে সুন্দর, অসাধারণ। তারপর ওই যে ওই ছাতাগুলো হরিণ মতো যেগুলো দেখছে, আমার ঘোড়া এদিকে চলে আসছে। তারপর ওই যে ওই ছাতাগুলো হরিণ মতো যেগুলো দেখছে। গাইস, কাশ্মীর এসে বরফ দেখার পাশাপাশি আমরা বৃষ্টিরও দেখা পেয়ে গেলাম। আর বৃষ্টি কিন্তু সেই একটা ফিলিংস, বৃষ্টিতে ঠান্ডা পানি, বৃষ্টি পানিতে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, যার কারণে এখন কিন্তু কিছুটা ঠান্ডা লাগছে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা গুলমার্গের ওই পাহাড় ঘুরে কিন্তু নিচে নেমে চলে এসেছি, কিন্তু আসার পথে বৃষ্টি হওয়ার কারণে প্রায় অর্ধেক ভিজে গিয়েছিলাম। ভাগ্যিস ভালো যে যখন উপরে ছিলাম তখন বৃষ্টি হয় নাই। আমরা আজকে গুলমার্গে এখন শেষ করে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। সো দেখা হবে কালকে। নেক্সট একটা এক্সাইটিং ব্লগ আসতেছে পেহেলগামে। সো কালকে দেখা হচ্ছে পেহেলগামে। বাই বাই, আল্লাহ হাফেজ।